নমস্কার। আমরা প্রতিশব্দ বইপ্রেমী ও গল্প শ্রোতাদের জন্য, মানে আপনাদের জন্য, বাংলা ও বিশ্ব সাহিত্য থেকে বাছাই করা গল্প নিয়ে আমরা আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। আমাদের আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা রহস্য রজনীগন্ধার। গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে আমি বিধান এবং সায়ন্তিকা। আবহ সঙ্গীতে স্নিগ্ধাশিস। শুরু হচ্ছে আজকের গল্প রহস্য রজনীগন্ধার। ভোরে ওঠা আমার বরাবরের অভ্যেস, কিন্তু ইদানিং রাত 3:30 কি 4টে বাজতে না বাজতেই আমার ঘুম ভেঙে যায়। সেই যে ঘুম ভাঙে, হাজার এপাশ ওপাশ করলেও আর ঘুম আসে না। আমি তখন শয্যা ত্যাগ করে কখনো ছাদে যাই, কখনো বা বাগানে পায়চারি করি। এই সময় আমার খুব চা খেতে ইচ্ছে করে। আমার সব রকমের কাজকর্ম করে দেওয়ার জন্য রাখহরি আছে, কিন্তু সে বেচারা তখন এমন অকাতরে ঘুমোয় যে ওকে ডাকতেও আমার মায়া হয়। ছেলে মানুষ তো, আমি তাই নিজেই 1 কাপ চা করে খাই। আজ ঘুম ভাঙল শেষ রাতে 3টেই। কেন এমন হলো? অথচ খুব একটা বেশি রাতেও ঘুমোয়নি। সে যাই হোক, ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে চায়ের একটু ব্যবস্থা করে যখন জানলার ধারে এসে দাঁড়িয়েছি, তখন বাইরের দিকে তাকিয়ে হঠাৎই মনে হলো, ঘুম যখন ভেঙেই গেছে আর উঠেও যখন পড়েছি, তখন এইভাবে বন্ধ ঘরের মধ্যে আটকে না থেকে একটু মর্নিং ওয়াক করে নিলে কেমন হয়? মনে হওয়া মাত্রই আমার শরীর চর্চার সঙ্গে আরও একটা নতুন মাত্রা যোগ করে দিলাম। ডেকে তুললাম রাখহরিকে। ওকে দরজায় খিল দিতে বলে আমি বাইরে বেরোলাম। এখনো চারদিক অন্ধকারে ঢাকা। চৈত্রের প্রথম, তবুও মনে হচ্ছে যেন মধ্যরাত। পাখিরা সব জাগছে। 2-1জন সাইকেল আরোহী টিং টিং করে ঘণ্টা বাজিয়ে কোথায় যেন চলে গেল। সে যেখানেই যাক, আমি আমার পথ চলা শুরু করলাম। মৌরি গ্রাম এখন আর আগের মতো গ্রাম নেই। দ্বিতীয় হুগলি সেতু হয়ে যাওয়ার ফলে নিত্য নতুনভাবে তার চেহারা পাল্টাচ্ছে। আমি দ্রুত পা চালিয়ে রথতলার দিকে চড়লাম। হাঁটাটা একটু রপ্ত হয়ে গেলে আরও দূরে খটির বাজার কিংবা প্রশস্তর দিকে চলে যাব। প্রশস্তর মূর্তি মহল্লা বিখ্যাত। মৌরি রথতলার কাছাকাছি যখন এসেছি, তখন হঠাৎই একটা বাড়ির দিকে আমার নজর পড়ল। দেখলাম গেঞ্জি ও শর্টস পরা একজন যুবক একজনদের বাড়ির দোতলা থেকে কিছু একটা বেয়ে নিচে লাফিয়ে অন্ধকারে মিশে গেল। যুবকটির গায়ের রং কালো, বেঁটেখাটো চেহারা। ও যে চোর এবং চুরি করতে এসেছিল তা বোঝাই গেল। আমি ধীরে ধীরে বাড়িটার দিকে এগোলাম। কাছে গিয়ে দেখলাম ওপরের ঘরের বারান্দার দরজাটা খোলা, বোধহয় গরমের জন্য। আর বারান্দার সঙ্গে লোহার হুকে আটকানো একটা নাইলনের ফিতে বাইরের দিকে ঝুলছে। চোর পালাবার সময় এটা না নিয়ে চলে গেছে। বাড়ির দরজায় নেম প্লেট দেখেই চমকে উঠলাম আমি। আরে, এই যে প্রফেসর ML বোসের বাড়ি। ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ ছিল না, কিন্তু শুনেছি উনি অত্যন্ত গুণী মানুষ। হাওড়ারই কোনো এক কলেজে অধ্যাপনা করেন। তাঁর কোচিংয়ের নামডাক আছে খুব। একবার ভাবলাম চোরটার পিছনে একটু তাড়া লাগালে হতো। যদিও দৌড়ের প্রতিযোগিতায় ওর সঙ্গে আমি পেরে উঠতাম না, তবু একটা শোরগোল ওঠানো যেত। কিন্তু ব্যাপারটা এমনই আচমকা ঘটে গেল যে তখন আর কিছুই করার ছিল না আমার। আমি অনেকক্ষণ সেই জায়গায় পায়চারি করে আকাশ একটু ফর্সা হলে প্রফেসরের বাড়ির দরজায় নক করলাম।
ভেতর থেকে সাড়া এলো, কে? তারপর সদ্য ঘুম ভাঙা এক মহিলা বেরিয়ে এসে বললেন, কাকে চাই? আচ্ছা, প্রফেসর বোস আছেন? উনি এখন ঘুমোচ্ছেন, এখন তো দেখা হবে না, বেলায় আসবেন। ওকে একবার ডাকুন না, ডেকে বলুন যে বাড়িতে চোর এসেছিল। মহিলা ভয়েই হোক বা যে কোনো কারণেই হোক ওমাগো! বলে আমার মুখের উপর সশব্দে বন্ধ করে দিলেন দরজাটা। আমি আর কী বা করি, বাধ্য হয়েই বাড়ি ফিরে এলাম। রাখহরি বলল, এই আজ এত ভোরে আপনি কোথায় গিয়েছিলেন দাদাবাবু? মর্নিং ওয়াকে। শুধু আজ নয়, এবার থেকে আমি রোজই বেরোবো। আর মর্নিং ওয়াকটা আমার কাছে এখন অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। কিন্তু আপনার মতো লোকের পক্ষে অত ভোরে এই একা এইভাবে বেরোনোটা কি ঠিক? কে কখন সন্ধান নিয়ে পিছু নেয় তা কে বলতে পারে? ও ভয় করলে তো ঘর থেকে বেরোনোই যাবে না রে। আজ শুধু খালি হাতে গেছি, কাল থেকে তৈরি হয়ে বেরোবো। যাক, তুই এখন বেশ জুৎসই করে একটু চা কর দেখিনি। রাখহরি ওর কাজে চলে গেল। আমি ইজি চেয়ারটা বাইরের বাগানে এনে আমার প্রিয় রঙ্গন গাছগুলোর কাছে গিয়ে বসলাম। একটু পরেই কাগজওয়ালা কাগজ দিয়ে গেল, সেই সঙ্গে একটা দুঃসংবাদ। কাগজওয়ালা বলল, জানেন তো চ্যাটার্জিদা, একটা খুব খারাপ খবর আছে আজ। কাগজে নেই অবশ্য, তবে খবরটা কালকের কাগজে নিশ্চয়ই বেরোবে। কীরকম? প্রফেসর এম.এল. বোস খুন হয়েছেন। আমার তো আটকে ওঠার পালা। বললাম, সে কি? হ্যাঁ, শুধু তাই নয়, খুনি খুন করে নিচের দিদিকেও জানিয়ে গেছে। রাখহরি তখন চার টোস্ট নিয়ে এসেছে। আমি কোনো রকমে ওর হাত থেকে সেটা নিয়ে মাটিতে ঘাসের ওপর নামিয়ে রাখলাম। কাগজওয়ালা বলল, এই ধরনের অজাতশত্রু মানুষের যদি এই অবস্থা হয়, তাহলে দেশের পরিস্থিতি কীরকম এবার বুঝতে পারছেন তো? বলে চলে গেল। আমি কাঁপা কাঁপা হাতে টোস্টে কামড় দিয়ে চায়ের কাপে চুমুক দিলাম। এই মুহূর্তে নিজের ওপর দারুণ রাগ হলো আমার। কেন যে ভোরবেলা সেই খুনিটার পেছনে ধাওয়া করলাম না, তা ভেবেই মনটা খারাপ হয়ে গেল। এই মুহূর্তে আগাগোড়া ঘটনাটা পুলিশকে জানানো দরকার। তারপর যেভাবেই হোক খুঁজে বের করতে হবে আততায়ীকে। থানায় গিয়ে পুলিশকে সব কথা বলতেই ইন্সপেক্টর ত্রিবেদী বললেন, অর্থাৎ আপনি বলতে চাইছেন যে আপনার আর আততায়ীর মধ্যে দূরত্ব এতটাই ছিল যে আপনি উদ্যম নিলেও ধরতে পারতেন না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। তবু খুনির চেহারাটা একটু বর্ণনা দিতে পারেন, মানে কেমন দেখতে ছিল? বেঁটে খাটো চেহারা, ওই শর্টস আর একটা গেঞ্জি পরেছিল। তা মুখে কোনো বসন্ত টসন্ত দাগ ছিল কি? না, মানে অনেকটা দূরে ছিলাম তো ঠিক ঠিক বুঝতে পারিনি আর কি। শুনে মিস্টার ত্রিবেদী বললেন, মনে হয় চোর গণেশ। ছোটোখাটো যত চুরি টুরির প্রধান হচ্ছে ও। তবে কিনা এইরকম খুন জখমের মতো জঘন্য অপরাধের কোনো রেকর্ডই ওর নেই। আচ্ছা, এই লোকটিকে কি আর একবার দেখলে আপনি চিনতে পারবেন? না পারাই স্বাভাবিক। আমি যখন রথতলার মোড়ের মুখে এসেছি, ও তখনই দড়ি বেয়ে ঝুপ করে নেমে পালালো। ত্রিবেদী একটু গম্ভীর হয়ে বললেন, ঠিক আছে, আচ্ছা চলুন একবার ঘটনাস্থলে যাওয়া যাক। আমি বললাম, যেতে তো হবে ত্রিবেদীজি, তবে একটা কথা, এই খুনের তদন্তটা কিন্তু আমি করব, আপনারা আমাকে হেল্প করবেন। অন্তত এই একটা ব্যাপারে আপনি আমাদের পরম বন্ধু। আপনার সহযোগিতা আমাদের কাছে অলওয়েজ অ্যাকসেপ্টেবল। আমরা আর একটুও দেরি না করে ঘটনাস্থলে চলে এলাম। সেই দিদি তো আমাকে দেখেই চমকে উঠলেন, বললেন, এই তো, এই বাবুই আমাকে খবর দিয়েছিলেন। উনি চলে যাওয়ার পর উপরে গিয়েই দেখি এই কাণ্ড। আমি তো ভয়েই মরি। ভাবলাম উনি বোধহয় বাবুকে খুন করে আমায় জানিয়ে দিয়ে গেলেন।
এখন তো দেখছি উনি পুলিশেরই লোক। ইন্সপেক্টর ত্রিবেদী এবং আমি বাইরের লোকজনের ভিড় ঠেলে ওপরে উঠে গেলাম। নিচের কনস্টেবলরা ভিড় কন্ট্রোল করতে লাগলো। আমরা ঘরে ঢুকেই দেখলাম মিস্টার বোস মাথায় আঘাতের চিহ্ন নিয়ে চেয়ারে বসে টেবিলের ওপর মাথা রেখে এমনভাবে পড়ে আছেন যাতে মনে হচ্ছে অত্যন্ত ক্লান্তিতে অবসন্ন হয়ে নিদ্রা যাচ্ছেন তিনি। টেবিলের ওপরে একটা ফুলদানি রয়েছে, সম্ভবত এই ফুলদানিটা দিয়েই ওর মাথার ব্রহ্মতালুতে আঘাত করা হয়। ওর হাতের মুঠোয় আছে একগোছা রজনীগন্ধা। টেবিলের ওপর একটি বিদেশি গোয়েন্দা গল্পের বই এবং একটি সুইসাইড নোট। একটি ফুলস্ক্যাপ কাগজের উপর লেখা আছে, আমিই খুনি। লেখার নিচে ওর সই। রহস্যময় ব্যাপার। রহস্যময় এই কারণে যে উনি যদি নিজের মাথায় ফুলদানি দিয়ে আঘাত করে থাকেন তাহলে সেটা ওইভাবে টেবিলের ওপর থাকতে পারে না। সুইসাইড নোটে কেউ নিজেকে নিজের খুনি বলে লিখে রাখে না। তার চেয়েও আশ্চর্যের ব্যাপার সেটা হলো ওই রজনীগন্ধা ফুলগুলো। ওই ফুলগুলো ওর হাতের মুঠোয় কিভাবে এলো? এইবার ঘরের অন্যান্য জিনিসপত্রের দিকে নজর দেওয়া হলো। সবই ঠিকঠাক আছে, শুধু স্টিলের আলমারিটাই যা লণ্ডভণ্ড। তার মানে খুনি যার লোভে এই কাজ করেছে তা পেয়ে অথবা না পেয়েই এই কাজটা করেছে। ওই আলমারিতেই একটা খাতায় লেখা ছিল ওর সঞ্চয়ের হিসেব নিকেশ। প্রায় 3.5 লাখ টাকার মতো ইন্দিরা বিকাশ কিনেছিলেন উনি, তার একটিও নেই। দ্বিতীয় সঞ্চয়ের কিছু কাগজ ছেঁড়া ফাটা অবস্থায় পড়ে আছে, সেও প্রায় 1.5 লাখ টাকার মতো। ব্যাংকে এফডির জন্য 50,000 টাকা জমা দেওয়ার ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু ফর্ম আছে অথচ টাকা নেই। অর্থাৎ খুনি ওটাকেও হাতিয়েছে। এই টাকাটা সম্ভবত কোনো পলিসি ম্যাচিওর হওয়ার পর জমা পড়তে যাচ্ছিল। খুনি সেটা জানতো। ত্রিবেদী বললেন, কি বুঝলেন মিস্টার চ্যাটার্জি? রীতিমতো সন্ধানী চোর। কিন্তু ওই সুইসাইড নোটটা, ওইটার কি অর্থ বলুন তো? ঠিক বোঝা যাচ্ছে না, তবে লেখাটা কিন্তু ওঁরই। কেননা ওর খাতাপত্র বা অন্য লেখা টেখা দেখে এই লেখার কোনো গরমিল কিন্তু আমি পাচ্ছি না। এবার আমরা বারান্দার কাছে এসে একজোড়া পায়ের ছাপ দেখতে পেলাম। পরে আরও লক্ষ্য করে ঘরের ভেতর পর্যন্ত একই পায়ের যাওয়া আসার ছাপ স্পষ্ট দেখতে পেলাম। আততায়ী জুতো পরে আসেনি, সে এসেছিল ধুলো মাখা খালি পায়ে। কিন্তু সেই পায়ের ছাপ বোসবাবুর চেয়ারের কাছ পর্যন্ত আছে, তারপর আর নেই। তাহলে স্টিলের আলমারি ভেঙে জিনিসপত্রগুলো চুরি করলো কে? আমি ওর সম্পত্তির হিসেব লেখা খাতা ও ডায়েরিটা আদায় করে পুলিশকে বললাম, আচ্ছা আপনারা এবার আপনাদের কাজ করুন, আমি ততক্ষণ দিদির সঙ্গে একটু কথা বলে আসি। কাজের দিদি নিচের ঘরে বসে নীরবে চোখের জল মুছছিলেন। আমি গিয়ে বললাম, একটু মাপ করবেন, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। উনি বললেন, বেশ তো, করুন। তা আপনি এখানে কতদিন ধরে আছেন? তা ধরুন বছর 15। আগে কোথায় ছিলেন? আপনার বাড়িতে কে কে আছে? আগে দেশে ছিলাম, আমার কেউ নেই, গরিব মানুষ, বিধবা। উনি আমাকে ওনার চরণে ঠাঁই দেন। আচ্ছা বোসবাবুর কে কে আছেন এখানে অথবা দেশের বাড়িতে, কিছু জানেন? উনি তো আমার দেশের লোক, দেশের সঙ্গে সম্পর্ক নেই বহু বছর। কেননা যে যেখানে ছিল সবাই বেঁচে বুঝে দিয়ে এইখানে এসে বাড়ি করেছে।
ওর কেউ কোথাও নেই। বিয়ে করেছিলেন, ছেলে পুলে হয়নি। বৌদিমণি মারা গেছেন ক্যান্সারে। তারপর উনি আর বিয়েও করেননি। তবে কিছুদিন ধরে বলছিলেন অবসর নেওয়ার পর তীর্থে তীর্থে ঘুরবেন। তা কোন তীর্থে যে উনি চলে গেলেন বাবা, তা কে জানে। আচ্ছা, সম্প্রতি ওর সঙ্গে কি কারো কোনো মনোমালিন্য হয়েছিল? না না বাবা, সকলে ওনাকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করতেন। আচ্ছা, কাল উনি কখন ফিরেছিলেন? ফিরে কতক্ষণ কাজ করেছিলেন বলতে পারবেন কিছু? আর কেউ কি দেখা করতে এসেছিল ওর সাথে? উনি তো কাল কলেজে যাননি। কি একটা বই লিখবে বলে কদিনের ছুটি নিয়েছেন। ছাত্রছাত্রীও আসেনি, কেউ বাইরের কেউও আসেনি দেখা করতে। শুধু ভোরবেলা আপনিই যা এসেছিলেন। কাজের দিদির কথায় একটু আলোর ইশারা পেলাম। অর্থাৎ সুইসাইড নোটের রহস্যটা একটু পরিষ্কার হলো। উনি তাহলে বই লিখতে যাচ্ছিলেন, আর সেই বইটার অথবা সেই বইয়ের কোনো গল্পের নাম নিশ্চয়ই আমিই খুনি। হয়তোবা ওই ইংরেজি বইটার কোনো গল্পের অনুবাদ করতে বসেছিলেন, আর ঠিক সেই সময়ে খুনি এসে তার কাজ করেছে। কিন্তু কিভাবে? আমি আবার ওপরে উঠে এসে বোসবাবুর টেবিলের ওপর রাখা সেই ইংরেজি বইটার পাতা উল্টে এমন একটা গল্প দেখতে পেলাম, যার বাংলা করলে নামটা দাঁড়ায় আমি খুনি। বইটা ত্রিবেদীকে দেখাতে তিনিও চমকে উঠলেন, বললেন, আরে তাই তো, এই আমরা তো এতক্ষণ ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছিলাম। আমার মনের মধ্যে তখন একটাই দুশ্চিন্তা তোলপাড় করতে লাগলো। খুনি কে? তার পায়ের ছাপ মৃতের কাছ পর্যন্ত গেল, কিন্তু আলমারির কাছে নেই কেন? আর মৃতের হাতের মুঠোয় ওই রজনীগন্ধার অর্থই বা কি? দুপুরবেলা ঘরে বসে নিজের মনে কত কি চিন্তা করতে লাগলাম। কোন সূত্র ধরে এই তদন্তের কাজ কিভাবে এগোবে তা কিছুতেই ভেবে পেলাম না। আততায়ী একমাত্র পদচিহ্ন ছাড়া আর কোনো চিহ্ন রেখে যায়নি। বোসবাবু সম্পত্তির হিসেব লেখা খাতায় 60 ভরি সোনার গয়নার উল্লেখ আছে, কিন্তু সেই গয়নাও মৃত্যুর সঙ্গে সঙ্গে উধাও। অমন একজন বিদগ্ধ পণ্ডিত এমন অমূল্য সম্পদ লকারে না রেখে কেন যে ঘরে রেখেছিলেন তা ভেবে পেলাম না। হয়তোবা এসবের প্রতি কোনো মোহ ছিল না, তাই। যাই হোক, আমি যখন বসে বসে এই নিয়ে মাথা ঘামাচ্ছি, ঠিক তখনই টেলিফোনটা সশব্দে বেজে উঠল। ফোন ধরতেই ত্রিবেদীর কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো, হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, বলছি শিগগির একবার থানায় আসুন। বোধ হয় আপনার খুনি ধরা পড়েছে, বুঝলেন? বোধ হয়। তবু আমি এক মুহূর্ত দেরি না করে থানায় চলে এলাম। দেখলাম বেঁটে খাটো চেহারার একজন লোককে লকআপে রাখা হয়েছে। এই নিশ্চয়ই চোর গণেশ। লোকটাকে এই এলাকায় বহুবার দেখেছি, তবে নাম জানতাম না। আমাকে দেখেই সে কেঁদে ফেলল, বলল, আমাকে বাঁচান বাবু, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি সুযোগ পেলে ছোটোখাটো চুরি টুরি একটু আধটু করে থাকি বটে, তবে এই সমস্ত খুন খারাপির ব্যাপারে আমি নেই। দরকার হলে আপনারা পুলিশ কুকুর আনান, দেখবেন সে আমার দিকে ফিরেও তাকাবে না। শুধু আমি কেন, ওকে খুন করবে এমন এই অঞ্চলে কেউ নেই বাবু। আমি চোর গণেশের মাথা থেকে পা পর্যন্ত দেখে বললাম, এই লোকটাকে ছেড়ে দিতে পারেন। এর পায়ের সঙ্গে ওই ঘরের ভেতরের পায়ের ছাপ কোনোভাবেই মিলছে না। তার এক পায়ে ছিল 6টা আঙুল। এই কথা শুনে লাফিয়ে উঠে চোর গণেশ বলল, কি বললেন বাবু? এই 6টা আঙুল ছিল? হ্যাঁ, এই বাঁ পায়ে কি? ত্রিবেদী উৎসাহিত হয়ে বললেন,
হ্যাঁ হ্যাঁ বাপায়, তুমি কি চেনোটাকে নাকি? চিনি মানে? ওর জামার কলার ধরে এখনই ওকে টেনে আনছে আপনার কাছে। সামান্য কটা টাকার লোভে শেষ পর্যন্ত এই কাজ করলো, হ্যাঁ? তা ওকে? আগে সুবল বাগ, ঘরামির কাজ করে ও। আমি এখনই টেনে আনছি ওকে। ওই 2 নম্বর বস্তিতে ঘর সাইতে গেছে ও। চোর গণেশকে ছেড়ে দেওয়া হলো। লোকটা বোধহয় ম্যাজিক জানে। ঘণ্টাখানেকের মধ্যেই সে মারতে মারতে যাকে নিয়ে হাজির হলো তার নাম সুবল বাগ। সুবল প্রথমেই এসে ত্রিবেদীর পায়ের ওপর লুটিয়ে পড়ল, তারপর আমার পায়ে, বলল, আগে আগে অপরাধ নেবেন না হুজুর, আমি চোর বটে, তবে খুনি নই। ত্রিবেদী বললেন, তাহলে কি সাধু? আমি ইশারায় ত্রিবেদীকে চুপ করতে বললাম। সুবল বলল, এই হুজুর, কাল অনেক রাতে বেগড়ি থেকে একজনের ঘর ছেয়ে খটির বাজারে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলাম। এই এমন সময় হঠাৎ দেখি সুন্দরপানায় এক ভদ্রলোক এই বাড়ির বাবুর দোতলা থেকে কি একটা বেয়ে নামলো। তার কাঁধে একটা ঝোলা ব্যাগ, পায়ে মোজা, নিচে নেমেই জুতো পরে একটা বটবটিতে চেপে কোথায় যেন চলে গেল। বাবুর ওপরের ঘরে তখনও আলো জ্বলছিল। আমি ব্যাপারটা কি হলো বোঝবার জন্য কাছে গিয়ে দেখি একটা নাইলনের ফিতে ওপর থেকে ঝুলছে। দেখেই কেমন সন্দেহ হলো বাবু। আমাদের মতো চোরেরা ফিতে ধরে তো ওপরে ওঠে না, আবার বটবটিতেও চাপে না। তাই কৌতূহলী হয়ে সেই ফিতে ধরে ওপরে উঠেই দেখি ওই কাণ্ড। বাবু টেবিলের ওপর উপড়িকে পড়ে আছে, দু চোখ বোঝা। আস্তে করে দুবার ডেকে সাড়া না পেয়ে বুঝলুম বাবু দে আর প্রাণ নেই। টেবিলের ওপর ফুলদানিটা কাত হয়ে পড়েছিল, আর ঘরের মেঝেই ফুলদানির জল। সেটাকে ঠিক করে রেখে গায়ে হাত দিয়ে দেখলাম যে শরীরে তখনও তাপ আছে, তবুও উনি মারা গেছেন ততক্ষণে। আমি তখন আলোটা নিভিয়ে দিলাম, কেননা দারুণ ভয়ে আমার হাত পা তখনও কাঁপছিল। যদি কেউ নামবার সময় আমায় দেখে ফেলে তাহলে আমাকেই খুনি ভাববে। তাই কোনো রকমে পালিয়ে বাঁচলুম, কিন্তু বেঁচেও কি রেহাই পেলুম? আমার পায়ের চাপের জন্য ধরা পড়ে গেলুম। বাবুরা, বাবুরা বিশ্বাস করুন, আমি সম্পূর্ণ নির্দোষ, আমার কোনো দোষ নেই বাবুরা। আমি বললাম, তা তুমি তখন ওই লোকটাকে নামতে দেখে চেঁচালে না কেন? ভয়ে, কেননা ওই জোয়ান লোকটা আমার ওপর ঝাঁপিয়ে পড়লে আমি ওর সঙ্গে তো পেরে উঠতাম না, তাই না? তাছাড়া ওই সব লোকের কাছে গোলাগুলিও থাকে। তা তুমি তখন পুলিশে খবর দিতে পারতে। ত্রিবেদী বললেন, যাক বা এসব তো হলো। এখন ওই বাবুর ঘর থেকে কী কী জিনিস চুরি করেছিস তুই? হুজুর, হুজুর মায় বা হুজুর, ওই খুন দেখেই আমার সব কিছু তখন মাথায় উঠে গেছে। তাছাড়া ওই সমস্ত নামি দামি লোকের ঘরে চুরি করবার মতো দুর্মতি আমার হয় না বাবু। আসলে হয় কি, ওই ওই পেটে যখন টান পড়ে তখনই। যাই হোক, সুবলের অকপটে স্বীকারোক্তি বিশ্বাসযোগ্য বলেই মনে হলো, কেননা ও মৃতের কাছ পর্যন্ত যে গিয়েছিল সে প্রমাণ আমরা পেয়েছি, কিন্তু আলমারির কাছে ওর কোনো পদচিহ্ন ছিল না। চতুর খুনি মোজা পরে ঘরে ঢোকার ফলে তার পায়ের ছাপ কিচ্ছু পাওয়া যায়নি। তাই সামান্য জিজ্ঞাসাবাদের পর সুবলকেও ছেড়ে দেওয়া হলো। সন্ধেবেলা পোস্টমর্টেম রিপোর্ট এলো। খুনি বোসবাবুকে প্রথমে শ্বাসরোধ করে, পরে মাথায় ফুলদানির ঘা মারে এবং তার ফলে আঘাতজনিত কারণেই মারা যান বোসবাবু। পুলিশ কুকুরও এই হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো রকম আলোকপাত করতে পারেনি। পরদিন সকালে আমি আবার বোসবাবুর বাড়ি গেলাম। কাজের দিদি তখন অত্যন্ত কান্নাকাটি করছিলেন। বললেন, বাবা, তুমি আমার ছেলের মতো, এই অনাদিনের একটা ব্যবস্থা করে দাও বাবা।
আমাকে কোনো একটা আশ্রমে পাঠিয়ে দাও। কেউ কোথাও নেই আমার। এই বাড়িতে একা আমি কি করে থাকবো, কি খাবো? আর শোনো, বৌদিমণির গয়নার বাক্সটা নিচের ঘরেই থাকতো, তাই ওটা চোরে নিয়ে যেতে পারিনি। ও তুমি থানায় জমা দিয়ে দাও। ও আমি কতদিন আগলে রাখবো বাবা, কার জন্য রাখবো? আমি অবাক হয়ে বললাম, বৌদিমণির গয়নার বাক্স আপনার কাছে থাকতো কেন? ওগুলো নিচের ঘরের আলমারিতে থাকতো, ওটার চাবি আমার কাছে। আমি যে বাবুর মায়ের মতো, দিদির মতো ছিলাম বাবা। উনি যে আমায় খুবই বিশ্বাস করতেন। কাজের দিদির এই কথা শুনে শ্রদ্ধায় মাথা নত হয়ে এলো আমার। আজকের দিনে এমন নির্লোভ মানুষও হয়। এই জন্যই বোধহয় এই মহিলাকে দেবীর আসনে বসিয়েছিলেন বোসবাবু। আমি বললাম, আপনার কোনো চিন্তা নেই দিদি, আপনি এই বাড়িতেই থাকবেন। পরে আপনার ব্যাপারে একটা ব্যবস্থা নেব। সেরকম হলে আপনি নিচের তলাটা ভাড়া দিয়ে ওপর তলায় থাকবেন। তারপর বললাম, আচ্ছা একটু মনে করে দেখুন তো, ওর এই বিষয় সম্পত্তির দাবি করতে পারে এমন কি কোথাও কেউ নেই? আমার অন্তত জানা নেই বাবা। তবে ওর এক দুঃসম্পর্কের জ্যাঠতো দাদা কাশিতে ছিলেন, শুনেছি তিনিও মারা গেছেন। তার একমাত্র ছেলে খোকনবাবু একবার এখানে এসে এক রাত দিচ্ছিলেন। এটা কতদিন আগেকার কথা? এই তো গত মাসে। তা বাবু ওকে কিছু টাকাও দিয়েছেন, বলেছেন আর কখনো যেন এখানে না আসেন। আচ্ছা, কিন্তু বাবু ওকে এখানে আসতে কেন বারণ করলেন, সে ব্যাপারে কি আপনি কিছু জানেন? না, তবে শুনেছি উনি বাবুকে এখানকার বাড়ি বেচে দিয়ে কাশিতে গঙ্গার ধারে একটা বাড়ি কিনে চলে যাওয়ার জন্য খুব চাপ দিচ্ছিলেন। সেরকম বাড়িও নাকি ওর সন্ধানে আছে। তা বাবু একদমই রাজি হননি। আপনি ওদের কাশির বাড়ির ঠিকানাটা কি জানেন? না বাবা, আমি তাও জানি না। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, খোকনবাবু যা লোক দেখছি তাতে মনে হয় ওকে একটা খবর দেওয়া একান্তই দরকার। কেননা যদি কখনো এই বাড়ির দাবি করে উনি কোর্টে যান, তখন কিন্তু আপনি মুশকিলে পড়ে যাবেন। দিদি চোখের জল মুছে বললেন, আমার আর মুশকিল কি বাবা, যাদের যা পাওনা তারা তাই নেবে। আমাকে দয়া করে থাকতে দেয় দেবে, না দেয় তোমরা কোনো একটা আশ্রমে পাঠিয়ে দিও আমাকে। শেষমেশ ভিক্ষে করব, আর তাও যদি না জোটে, গঙ্গার জল তো আছেই বাবা। আমি তখন দিদিকে বললাম গয়নার বাক্সটা দেখাতে। দিদি আলমারি খুলে বাক্স বের করে দেখালেন। ওই আলমারিতেও অনেক পুরনো কাগজ ও চিঠিপত্র ছিল। হঠাৎ একটি চিঠি দৃষ্টি আকর্ষণ করলো আমার। চিঠিটা এসেছিল কাশীর পাঁড়ে ঘাট থেকে। চিঠিটা লিখেছেন নিশিকান্ত বসু। সম্ভবত ইনিই বোসবাবুর সেই দুঃসম্পর্কের জ্যাঠতুতো দাদা। চিঠিটা এই: বৌমার মৃত্যু সংবাদ লোকমুখে শুনে অত্যন্ত দুঃখ পেলাম। আরও দুঃখ পেলাম তুমি কাশীর পাট চুকিয়ে হাওড়ায় বাড়ি কিনেছ বলে। তাই আমার অনুরোধ, যদি তুমি কাশীর এই বাড়িটা কিনে রাখো, তাহলে এই বৃদ্ধ বয়সে আমি একটু নিশ্চিন্ত হই। তোমার বাড়ি তোমারই থাকবে, ভবিষ্যতে কাজে লাগবে। আর আমি বেঁচে যাই এই ভাড়া গোনার হাত থেকে। মাত্র 25,000 টাকা হলেই বাড়িটা কিন্তু তোমার হয়ে যায়। ছেলেটাকে মানুষ করতে পারিনি, আমার জীবনের এটাই চরম ব্যর্থতা। আমি চিঠিটা পকেটে রেখে গয়নার বাক্সটা দিদিকে ফেরত দিয়ে বললাম, এখনই এটা থানায় জমা দেওয়ার কোনো প্রয়োজন দেখছি না। আর আপনি একটু সাবধানে থাকবেন, বাড়ির বাইরে একদম যাবেন না।
আর অচেনা যদি কেউ আসে তাহলে কিন্তু বাড়ির দরজা খুলবেন না। ঠিক আছে বাবা। আমি বাড়ি ফিরে এলাম। এসে আবার বোসবাবুর ডায়েরিটা নিয়ে বসলাম। 1 মাস আগের একদিনের পাতায় লেখা আছে, পুরনো পরিচয়ের সূত্র ধরে খোকন এসে হাজির। প্রথমে ওকে চিনতেই পারিনি, পরে পরিচয় দিতে চিনলাম। ও কাশীর একটি 4 লাখ টাকার বাড়ির দালালি করতে এসেছে। আমাকে ওই বাড়িটা কেনবার জন্য বিশেষভাবে চাপ দিচ্ছিল, কিন্তু আমি রাজি হলাম না। শেষমেশ ও আমাকে ওর নানা রকম বিপদের কথা বলে 10,000 টাকা চাইল। আমি ওকে তাও দিলাম না। বললাম আমার সব টাকায় এখন ব্যাংক ও পোস্ট অফিসে ডবল ইনভেস্টমেন্টে আছে। এমনকি ওর বিশ্বাস উৎপাদনের জন্য আলমারি থেকে কাগজপত্রগুলোও বের করে দেখালাম। তারপর 1,000 খানেক টাকা ওর হাতে দিয়ে বিদায় করলাম ওকে, এবং এও জানালাম ভবিষ্যতে আর কখনো যেন ও আমাকে এইভাবে বিরক্ত করতে না আসে। এই ডায়েরি পড়ে মনে মনে আমি স্থির করলাম যেভাবেই হোক একবার কাশীতে গিয়ে ওই খোকনবাবুর সঙ্গে দেখা করতেই হবে আমাকে। ঠিকানা না থাকলেও পাড়েঘাটের ওদের সেই পুরনো বাড়ি থেকেই শুরু হবে আমার অনুসন্ধান। একান্ত খুঁজে না পাই তদন্তের কাজে গিয়ে বারাণসী ভ্রমণ তো হবে। জয় বাবা বিশ্বনাথ। কিন্তু ভাগ্য আমার এতই ভালো যে কাশী যাত্রা আর করতে হলো না। হঠাৎই সন্ধেবেলা এক অবাঙালি যুবক দেখা করতে এলো আমার সঙ্গে। আচ্ছা, আপনি মিস্টার অম্বর চ্যাটার্জি, মানে ওই প্রাইভেট ডিটেকটিভ? হ্যাঁ আমি। কেন বলুন তো, আর আপনার পরিচয়? শুনলাম আপনি নাকি মিস্টার বোসের খুনের ব্যাপারে তদন্ত করছেন। তাই ব্যাপারে আমার ওই বন্ধু আছে না খোকনবাবু, উনি একটু দেখা করতে চান। কেননা মিস্টার বোসের ওই বাড়ি এবং তার যে সম্পত্তি আছে ওই এখন একমাত্র দাবিদার। তা আপনার সেই বন্ধুটি কোথায়? এই বাইরে অপেক্ষা করছে। বাইরে কেন, ভেতরে নিয়ে আসুন। আসলে এই মর্মান্তিক সংবাদেও খুব ভেঙে পড়েছে কি না, টুট গায়ে পুরা। মাসখানেক আগে একবার ও এসেছিল, সেই শেষ দেখা। আচ্ছা বেশ, ঠিক আছে, ওকে আসতে বলুন। রহস্যের গন্ধ পেয়ে আমি অস্থির হলাম। একটু পরেই শিবকুমার যাকে নিয়ে ভেতরে এলো, সুবলবাগের বর্ণনার সঙ্গে তার হুবহু মিল। ওরা ঘরে এসে আসন গ্রহণ করলে বললাম, আপনারই নাম খোকনবাবু? হ্যাঁ, ভালো নাম রজনীকান্ত বোস। কিন্তু আপনি যে সেই লোক, তার প্রমাণ কি? মানে আপনাকে চেনে এমন কি কেউ আছে এখানে? শিবকুমার বলল, কেন, আমি আছি। হ্যাঁ, কিন্তু আমি তো আপনাকে চিনি না। না। তারপর ওদের দুজনের আপাদমস্তক আর একবার নিরীক্ষণ করে বললাম, আচ্ছা, ওই বাড়িতে যে কাজের দিদি আছেন তিনি কি চিনবেন আপনাকে? চিনবেন না মানে? মাত্র 1 মাস আগে আমি ওই বাড়িতে এসে 1 রাত কাটিয়ে গেছি। এত তাড়াতাড়ি ভুল কি করে হবে? আমি এসেছিলাম দাদামণিকে বুঝিয়ে বাঝিয়ে কাশীতে নিয়ে যাব, কিন্তু তা ওই মহিলার চক্রান্তেই সেটা হলো না। আমার দৃঢ় বিশ্বাস ওই মহিলাই সম্পত্তির লোভে খুন করিয়েছেন আমার দাদামণিকে। তা কি এমন সম্পত্তি ছিল আপনার দাদামণির যে তার লোভে ওই মহিলা ওই কাজ করতে যাবেন? কি ছিল না? 3.5 লাখ টাকার ইন্দিরা বিকাশ, 2 লাখ টাকার কিষাণ বিকাশ, জাতীয় সঞ্চয় সার্টিফিকেট, ব্যাংকে এফডিতে লক্ষাধিক টাকা, আর ছিল প্রচুর সোনার গয়না। ওই মহিলা সব কিছুরই সন্ধান জানেন। তাছাড়া দোতলা ওই বাড়িটার দামও নেহাত কম নয়। আমি বিস্মিত হওয়ার ভান করে বললাম, ওরে বাবা, আপনি মাত্র 1 রাত ওই বাড়িতে থেকেই সব কিছু জানতে পেরে গেছেন? আসলে উনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন, তাই বিশ্বাস করে কথা আমাকে বলেছিলেন, এবং এও বলেছিলেন
শিগগিরই উনি এই সবই আমার নামে উইল করে দেবেন। এই কথা জানতে পেরেই ওই মহিলাই সর্বনাশটি ঘটিয়েছেন। হ্যাঁ, সর্বনাশ যে কিভাবে ঘটলো তা তো ভগবানই জানবেন, কিন্তু রজনীবাবু ওরফে খোকনবাবু, ওর ডায়েরি যে অন্য কথা বলছে, আপনার কথার সঙ্গে তো তা মিলছেই না। তা কি লিখেছেন উনি ডায়েরিতে? সে কথা নাই বা জানলেন বলে একটুক্ষণ চুপ করে বসে থেকে বললাম, জাস্ট এ মিনিট, ছেলেটাকে একটু চা করতে বলে আসি। হ্যাঁ, বলে উঠে গিয়ে রাখহরিকে যা করতে হবে তা বুঝিয়ে দিলাম। ও ঘাড় নেড়ে ওর কর্তব্য পালনে চলে গেল। আমি আবার ঘরে এসে ওদের সামনে বসে বললাম, আচ্ছা, বোসবাবুর মৃত্যু সংবাদটা আপনারা কিভাবে পেলেন? খোকনবাবু বললেন, কেন, খবরের কাগজ মারফত পেয়েছি। তা আপনি এখন থাকেন কোথায়? বেনারসেই থাকি। ওরে বাবা, আজকের কাগজে খবর পেয়ে আজই চলে এলেন? বাহ, দারুণ ব্যাপার তো। না না, আমি খবরটা পাই এই শিবকুমারের মারফত। ওই আমাকে ভোরবেলা ফোনে জানায়, আর আমি তখনই ওই পূর্বা এক্সপ্রেস ধরে চলে আসি। কিন্তু আজকের কাগজ তো 6টার পরে বেরিয়েছিল, আর বারাণসীতে পূর্বা এক্সপ্রেস ছাড়ে ভোর 5টা 10-এ। এটা কি করে সম্ভব হলো বলুন তো? মানে আপনি কি ম্যাজিক ট্যাজিক জানেন নাকি? আসলে ট্রেনটা তো আজকে 1 ঘন্টা লেট ছিল, তাই না? 1 ঘন্টা লেট ছিল। শিবকুমার, আচ্ছা বুঝলাম, কিন্তু আজ তো বৃহস্পতিবার, আজ তো পূর্বা এক্সপ্রেস বারাণসী দিয়ে আসে না। তাহলে কি বলতে চান? আমি কি মিথ্যে কথা বলছি নাকি? হ্যাঁ, কি বলতে চান কি? না না, তা কেন, মানে আমারও তো ভুল হতে পারে, কিন্তু আমি যে এই ঘটনা তদন্ত করছি, এই কথা আপনাদের কে বললো বলুন তো? খোকনবাবু গদগদ হয়ে বললেন, বাবা, কাল থেকে সবার মুখেই তো আপনাদের নাম। সবাই বলছে অম্বর চ্যাটার্জি যখন তদন্ত করছে, খুনি তখন ধরা পড়বেই। আরে আপনার মুখে ফুলচন্দন পড়ুক ভাই। আজকের ভোরে মৃত্যু সংবাদ পেয়ে সুদূর বারাণসী থেকে সবে এইখানে এসে পৌঁছলেন আপনি, অথচ কাল সকাল থেকেই এই খুনের তদন্ত আমি করছি বলে আপনি জেনে গেছেন। খুব ভালো কথা। শিবকুমার বলল, ও কথা তো আমিই বলেছি ওকে। তা আপনিও তো মশাই আজই কাগজ পড়ে জেনেছেন খবরটা, তাই না? তাহলে এখানে কাল এলো কোত্থেকে? শিবকুমার চুপ করে গেল। আমি খোকনবাবুকে প্রশ্ন করলাম, আপনি কি ট্রেন থেকে নেমেই সোজা এখানে চলে এসছেন? হ্যাঁ। ওরে বাবা, পূর্বা এক্সপ্রেস দেখছি আজকাল বিমানেরও আগে আসে। যাক, স্টেশন থেকে কিসে এলেন, মানে হেলিকপ্টারে? আপনি কি আমাদের বিদ্রূপ করছেন? আমরা আমাদের স্কুটারে এসেছি। আর আপনার জিনিসপত্র? কিছুই আনেনি সঙ্গে। তাই বন্ধুটি নিশ্চয়ই আপনাকে এখানে নিয়ে আসবার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন। ঠিক তাই। এবার একটু যেন অস্বস্তি বোধ করতে লাগলো শিবকুমার। বলল, এই শুনুন মিস্টার চ্যাটার্জি, আমার বন্ধুটি সবে এই ট্রেন থেকে নেমেছেন, এখন ওর একটু বিশ্রামের প্রয়োজন আছে। হ্যাঁ, আপনার সঙ্গে পরিচয় পর্বটা সারা হয়ে গেল, আমরা কাল সকালে দেখা করবো আপনার সঙ্গে, ঠিক আছে? আজ তাহলে আসি, কেমন? সে কি, আপনাদের জন্য চা করতে বললাম যে? না না, মাফ করবেন, আমরা কেউ চায় খাবে না। তাহলে আমি যখন চায়ের কথা বললাম তখন আপনারা না করলেন না কেন? ওরা দুজনেই তখন যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। আমি গলার স্বর কঠিন করে বললাম, এখন কিন্তু আপনারা যেতে পারবেন না। তার কারণ, যে রাতে বোসবাবু খুন হন সে রাতে উনি কিছুমাত্র লিখে যেতে না পারলেও ওর হাতের মুঠোয় আমরা একগোছা রজনীগন্ধা পেয়েছি, আর তাতেই বুঝেছি রজনী নামের কারো কথা উনি মরণকালে বলতে চেয়েছিলেন। আর এখন এই মুহূর্তে এই ঘরেও একজন রজনী আছেন। তিনি এমন এক রজনী যিনি 1 মাস আগে ওর সঙ্গে দেখা করে ওর নাড়ি নক্ষত্র জেনেছেন এবং যাকে উনি পছন্দ করেননি।
গত রাতে খুনি যখন খুন করে পালায় তখন আমাদেরই পরিচিত একজন লোক খুব কাছ থেকেই তাকে দেখে ফেলে। তারও দেয়া বিবৃতির সঙ্গে এই রজনীর চেহারা জুৎসই একটা মিল আছে। আর কাল রাতে খুনি পালাবার সময় একটা ভটভটি অর্থাৎ মোটর বাইক কিংবা স্কুটারে চেপে পালায়। আজ আপনারাও একটা স্কুটারে চেপেই এখানে এসেছেন। এর দ্বারা কি প্রমাণ হয় আমি খুনি? ইয়েস, নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। বলতে বলতে হাতে হাতকড়া নিয়ে ঘরে ঢুকলেন মিস্টার ত্রিবেদী, সঙ্গে আরও পুলিশ, এমনকি সেই সুবল বাগও। সে রজনীকে দেখেই চেঁচিয়ে উঠল, এই তো সেই লোক, একেই আমি দেখেছি কাল। ত্রিবেদী বললেন, একজনকে খুনের অপরাধে এবং অন্যজনকে খুনিকে সাহায্য করার অপরাধে গ্রেফতার করা হলো। রাখহরি তখন দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। আমারই নির্দেশে সেই গিয়ে পুলিশে খবর দিয়েছিল। আমি তখন খোকনবাবুকে বললাম, কি রজনীবাবু, এই ব্যাপারে আর কিছু আপনার বলবার আছে? ক্লান্ত রজনী মাথা নত করে ঘাড় নাড়লেন। রজনীকান্ত অশ্রু সজল চোখে বলল, হ্যাঁ, আমি খুনি। এতক্ষণ আপনারা শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের গোয়েন্দা কাহিনী রহস্য রজনীগন্ধার। আশা করি এই গল্পটিও আপনাদের ভালো লেগেছে। তাই এরকম আরও নতুন নতুন গল্প শুনতে আমাদের প্রতিশব্দ চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।